আসসালামু আলাইকুম। আমি শামীমা জেসমিন, সহকারী শিক্ষক, শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান দশম অধ্যায় সমন্বয় নিয়ে আলোচনা করব। সমন্বয় আমাদের প্রথমেই জানতে হবে সমন্বয় জিনিসটা কি। তোমরা স্কুলে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখা যায় যে অনেক মানুষ কাজ করছে, কিন্তু একজন মানুষ কি করছে, সেই কাজগুলো নিয়ন্ত্রণ করছে। ওই মানুষটাকেই এই সবগুলো কাজের কি বলা হয়, সমন্বয়কারী। তদ্রূপ আমাদের দেহে কিছু কিছু জিনিস আছে যে সেটা আমাদের দেহের বিভিন্ন কাজকর্ম নিয়ন্ত্রিত রাখে, তাকে আমরা কি বলবো, সমন্বয়কারী। আচ্ছা, যাই হোক, তো আমাদের আজকে এই অধ্যায়ের পাঠের যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে হরমোন, অভিকর্ষজ উপলব্ধি, বায়োলজিক্যাল ক্লক, ভার্নালাইজেশন, চলন। চলো আমরা প্রথমেই হরমোন নিয়ে কথা বলি। হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে জীবদেহের এমন একটি পদার্থ বা উপাদান, জৈব রাসায়নিক পদার্থ, যা জীবদেহের উৎপন্ন হয়ে জীবের বৃদ্ধি, বিকাশ এবং শরীরের জীবের বিভিন্ন গাঠনিক কার্য নিয়ন্ত্রিত করে। বিজ্ঞানীদের ভাষায় হরমোন শরীরের যে কোনো একটি, বিশেষ করে শরীরের প্রত্যেক কোষই হরমোন উৎপাদন করতে পারে এবং কোনো নির্দিষ্ট জায়গায় একটা থেকে হরমোন উৎপন্ন হয় এবং দূরবর্তী স্থানে গিয়ে এই কাজটা সম্পন্ন করে। তাকে আমরা কি বলবো, হরমোন। তোমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আবারও বলছি যে জৈব রাসায়নিক পদার্থটা কি সেটা তোমাদের মনে আছে? যে জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে তোমার কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন গঠিত পদার্থ, যা জীবদেহে উৎপন্ন হয়। তাকে আমরা কি বলি, জৈব রাসায়নিক পদার্থ। এখন সেই হরমোনটা হচ্ছে সেরকম একটা জৈব রাসায়নিক পদার্থ, হরমোন। আমি বলেছি যে হরমোন জীবদেহে উৎপন্ন হয়, কিন্তু আমাদের জীব বলতে তো আমরা দুই শ্রেণীর আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে। সাধারণ অর্থে আমি যে সংজ্ঞাটা বলেছি, জীবদেহে উৎপন্ন, এটাকে সাধারণত হরমোনটাকে প্রাণীজ হরমোন বলেই অভিহিত করা হয়। তবে আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ হরমোন, যেটাকে আমরা কি বলি বইয়ের ভাষায় সাইটো ফাইটো হরমোন। কাজে আমরা এখানে একটা শ্রেণী বিভাগ পেয়ে গেলাম যে হরমোন দুই প্রকার, একটা হচ্ছে প্রাণীজ হরমোন আর একটা হচ্ছে উদ্ভিজ হরমোন। এখন এই যে আমরা আজকে ফাইটো হরমোন বা উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব। ফাইটো হরমোনের মধ্যে আমাদের কি আছে? ফাইটো হরমোনের মধ্যে রয়েছে তোমার এক অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। এখন আমরা আস্তে আস্তে এই চারটা হরমোনে কোথায় উৎপন্ন হয় এবং উদ্ভিদ দেহের কি কাজ করে তা আমরা জানব।
আমাদের জানতে হবে আরেকটা, তোমাদের প্রশ্ন মাঝে মাঝে আসে যে পোস্টুলেটেড হরমোন কি। আমাদের এই যে চারটা হরমোন বিজ্ঞানীরা কিন্তু সবগুলোই কি আলাদা আলাদা ভাবে আবিষ্কার করতে পেরেছে, কিন্তু দুটো হরমোন রয়েছে যা এখন পর্যন্ত বিজ্ঞানীরা কি সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়নি। সেই হরমোনটাকে বলা হয় পোস্টুলেটেড 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 হরমোন। অর্থাৎ দেখা গেল যে কোনো একটা কাজ বোঝা যাচ্ছে যে যে কোনো একটা হরমোনের কারণে হচ্ছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। সাপোজ মনে করো তুমি একটা সুন্দর একটা ফুলের বাগান তৈরি করেছো, খুব সুন্দর, তুমি দেখলে আগের দিন খুব সুন্দর কুড়ি, কিছু কিছু ফুল ফুটে আছে, কিছু কিছু ফুল ফুটে আছে, কিন্তু তুমি বিকেলবেলা খুব আনন্দে ফুলের বাগান থেকে ঘুরে আসছো, পরদিন যে দেখো শুধু পাতাগুলো পড়ে আছে, গাছে একটাও ফুল নেই। তার মানে কি, যে কোনো একটা ব্যক্তি বা কোনো প্রাণী এসে সেই বাগানটা বা ফুলগুলোকে কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, কিন্তু তাকে আমরা কি করতে পারি নাই, শনাক্ত করতে পারি নাই। সেই রূপ পোস্টুলেটেড হরমোনটা এরকম যে আমরা উপলব্ধি করতে পারছি যে এটা যে কোনো একটা হরমোনের কারণে হচ্ছে, কিন্তু সেটাকে আমরা এখন পর্যন্ত সঠিক উপায়ে কি করতে পারি নাই, শনাক্ত করতে পারি নাই। সেই হরমোনগুলোকে আমরা বলবো পোস্টুলেটেড হরমোন। সেই পোস্টুলেটেড হরমোনের মধ্যে রয়েছে ফ্লোরিজেন, ফ্লোরিজেন ও বিজ্ঞানীদের মত অনুসারে এই ফ্লোরিজেন হরমোনটা কোথায় উৎপন্ন হয়, উদ্ভিদের উদ্ভিদের পাতায় উৎপন্ন হয় এবং সেটা স্থানান্তর হয় পত্র মূলে, পত্রমূল থেকে সেটা আবার পত্রমুকুলে স্থানান্তরিত হয়ে ফুল ফোটাতে সহায়তা করে। সেরকম বার্নালিন হরমোনটাও উদ্ভিদের জননাঙ্গ বিকাশ এবং বৃদ্ধিতেও সহায়তা করে। তো আমরা আজকে জানলাম যে হরমোন কাকে বলে, আর হরমোনের মধ্যেও আবার দুটো ভাগ আছে, যে উদ্ভিদ হরমোন আর একটা হচ্ছে প্রাণীজ হরমোন। সেই উদ্ভিদ হরমোনের মধ্যেও দুটো ভাগ, একটা হচ্ছে পোস্টুলেটেড হরমোন, যে হরমোনটাকে আমরা বা বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে কি করতে পারেনি, শনাক্ত করতে পারেনি, তাই এটাকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। সেই পোস্টুলেটেড হরমোনের ভিতরে রয়েছে তোমার ফ্লোরিজেন ও ফ্লোরিজেন ও ভার্নালিন, ফ্লোরিজেন ও ভার্নালিন। এখন আমরা জানবো অক্সিন, অক্সিন সম্পর্কে। উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন একটি গুরুত্বপূর্ণ হরমোন। এটা তোমার বিজ্ঞানী চার্লস ডারউইন, যিনি বিবর্তনবাদের মতবাদ প্রবক্তা, তিনি সেটা সর্বপ্রথম কি করেন, খেয়াল করেন যে তোমার যে কোনো একটা ব্রিজের ব্রোনাম মুকুল সূর্যের আলো যখন পড়ে তখন সেদিক দিয়ে বাঁকা হয়ে যায় এবং অন্ধকারে ঠিকই সোজাভাবে অগ্রভাগ ঠিকই সোজাভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু তোমার আলোর প্রভাবে সেই ব্রণ মুকুলটা কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তখন তিনি তার দুই শিষ্যকে বলে গেলেন যে নিশ্চয়ই সেই জায়গায় যে কোনো একটা হরমোনের প্রভাবে সেরকম ঘটছে, যে তোমরা এটা খুঁজে বের করো। কাজেই তিনি কাকে দায়িত্ব দিয়ে গেলেন, বিজ্ঞানী কোল
ও স্নিগ্ধ। হ্যাগেন স্নিগ্ধ তিনি তার দুইজন সহকর্মীকে তার দায়িত্ব দিয়ে গেলেন। তারা দীর্ঘদিন গবেষণার পর জানতে পারলেন এই অক্সিন নামে যে একটা হরমোনের প্রভাবে কি হয়, সেই ব্রণমুকুলটা কি হয়, সূর্যের দিকে বাঁকা হয়ে যায়। তারা এটাকে নামকরণ করেন অক্সিন। আর এই অক্সিনের আবিষ্কারকর্তা কে? চার্লস ডারউইন। এই অক্সিন আমাদের উদ্ভিদের কি কাজ করে? অক্সিন তোমার কি করে? ব্রণমুকুল বৃদ্ধিতে সহায়তা করে, ফলের অকালে ঝরে পড়া রোধ করে, বীজহীন ফল উৎপাদনে সহায়তা করে, তোমার শাখা কলমের মূল গজাতে সহায়তা করে। আমি কয়টা বলছি? তোমার নাম্বার 1 তোমার ব্রণমুকুল বৃদ্ধিতে সহায়তা করে, নাম্বার 2 হচ্ছে বীজহীন ফল উৎপাদনে সহায়তা করে, তারপর কলম উৎপাদনে শাখা মুকুলে মূল গজাতে সহায়তা করে, আর উদ্ভিদের অকালে ঝরে পড়া বা ফলের অকালে ঝরে পড়া রোধ করে। এখন তোমরা খেয়াল করে শাখা কলম তোমরা অনেকেই খেয়াল করে দেখেছো যে কোনো একটা গাছের ডাল একটু কেটে এটার ভিতর মাটি এবং গোবর দিয়ে লেপে দিয়ে একটু কোনো কিছু দিয়ে বেঁধে দিলে কিছুদিন পরে সেটা থেকে কি হয়? মূল গজায়। এই যে সিস্টেমটা গাছ তৈরি করার বা চারা তৈরি করার, এটাকে বলা হয় শাখা কলম। এই কলম তৈরি করার ক্ষেত্রে যদি অক্সিন প্রয়োগ করা হয় তাহলে এই শাখা মুকুলে বা এই কলমে দ্রুত মূল গজাবে। আমরা এখানে 4টা হরমোন লিখেছি। আমি আলোচনায় তোমরা দেখতে পারবে যে কিছুক্ষণ সবগুলো হরমোনের মধ্যে কি আছে, কম বেশি অনেকগুলা আতিয়াতে মিল রয়েছে, কিন্তু প্রত্যেকেরই কি আছে? একটা আলাদা করে বৈশিষ্ট্য রয়েছে। ফলের অকালে ঝরে পড়া রোধ। ফলের অকালে ঝরে পড়া রোধ যেটা হচ্ছে যে তোমাদের প্রায় দেখা যায় কি হয়, আম গাছে প্রচুর কি আসে? মুকুল আসে, আমের ছোট ছোট আম সৃষ্টি হয়, কিন্তু সামান্য একটু কি হয়, ঝড় বাদলে কি হয়ে যায়? আমগুলো ঝরে যায়। এই অক্সিন হরমোনের অভাবে সাধারণত এটা ঘটে থাকে। কাজেই আমরা যদি মনে করি যে ফলন্ত গাছ ফুল আসার সময় আমরা অক্সিন প্রয়োগ করব, তাহলে কি আমরা এই অকালে ঝরে পড়ার হাত থেকে গাছের ফলগুলোকে কি করতে পারবো? বাঁচাতে পারবো। তোমরা হয়তো আরেকটা কথা শুনে আশ্চর্য হওয়ার কথা যে বীজহীন ফল, যে এটা আবার কিরকম? যে অক্সিন বীজহীন ফল সৃষ্টিতে সহায়তা করে। আমাদের এই যে মনে করো যে আম, লিচু, জাম, তারপর তরমুজ, বিভিন্ন ধরনের ফল রয়েছে। তোমাদের যদি এই ফলের বীজ না থাকতো তাহলে কি খেতে আমাদের অনেক সহজ হতো, তাই না? হ্যাঁ, এই যে হরমোন তোমার অক্সিন, অলরেডি কি বিজ্ঞানীরা অক্সিন প্রয়োগ করে বীজহীন তরমুজ উৎপাদন করতে সক্ষম হয়েছে। আমি আবারও বলছি, হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে জীবদেহে এমন একটি জৈব রাসায়নিক পদার্থ যা জীবের বৃদ্ধি, বিকাশ ও বিভিন্ন ধরনের অঙ্গ সংস্থাপনে কি হয়? সহায়তা করে। হরমোনের মধ্যে আছে, আমরা সাধারণত হরমোন বলতে প্রাণীজ হরমোনকে বুঝি। আমরা যখন হরমোনের সংজ্ঞা দিব তখন সাধারণত কখনোই বলবো না প্রাণী দেহে বললে এটা কি হবে? শুধুমাত্র প্রাণী হয়ে যাবে। আমরা বলবো জীব দেহে, তাহলে সেটা কি হবে? উদ্ভিদ এবং প্রাণী দুটা কি বোঝাবে।
আমরা যেহেতু আজকে ফাইটো হরমোন নিয়ে আলোচনা করছি, তাই ফাইটো হরমোনের ভিতরে কি আছে? পোস্টুলেটেড হরমোন এবং স্বাভাবিক হরমোন। পোস্টুলেটেড হরমোন কোনগুলো? ফ্লোরিজেন এবং ভার্নালিন। আর আমাদের বিজ্ঞানীদের আবিষ্কৃত পোস্টুলেটেড হরমোন, যে হরমোনগুলো বিজ্ঞানীরা এখন পর্যন্ত কি করতে পারে নাই, সঠিকভাবে শনাক্ত করতে পারে নাই যে এইটাই সেই হরমোন, সেটাকে আমরা কি বলবো? পোস্টুলেটেড হরমোন। এখন অক্সিন 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 সেই হরমোনগুলো যা কি উদ্ভিদের আমি অক্সিন হরমোনের কাজটা আবারও বলছি। শাখা কলমে মূল সৃষ্টি, শাখা কলমে মূল সৃষ্টি, বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদন এবং ফলে অকালে ঝরে পড়া, অকালে ঝরে পড়া রোধ করে। এখন আমরা পড়ব জিবেরেলিন। এখন আমরা পড়ব জিবেরেলিন। তোমরা গ্রামে যারা থাকি আমরা, তারা অবশ্যই ধান ক্ষেতের কাছাকাছি থাকি। নিজেদের ধান ক্ষেতের পাশে বাড়ি না থাকলেও রাস্তার দুপাশে কি থাকে? প্রচুর ধান ক্ষেত থাকে। আমরা যদি খেয়াল করি, অনেক সময় দেখব যে ক্ষেতের প্রায় সবগুলো ধান গাছ একই আকৃতির, কিন্তু দু একটা ধান গাছ বা 10-15টা ধান গাছ স্বাভাবিক আকৃতির চেয়ে অনেকটা বড় হয়ে গেছে। এটা সাধারণত জিবেরেলিন হরমোনের প্রভাবে হয়। এইটাকে বলা হয় ধানের এক ধরনের রোগ, যেটার নাম বাকানি রোগ। কাজেই জিবেরেলিনের প্রথমেই আমরা বলবো যে ধানের যে বাকানি রোগ হয়, সেটার জন্য কি জিবেরেলিন দায়ী। এবং এই যে বাকানি রোগের কারণে সৃষ্ট গাছগুলো থেকে সবগুলোই কি চিটা ফসল উৎপন্ন হয়। এখন জিবেরেলিন যেহেতু গাছকে বৃদ্ধি করে, তাই জিবেরেলিনের প্রথম কাজ কি? উদ্ভিদকে ধরকে বৃদ্ধি করা। অনেক সময় দেখা যায় যে আমরা একটা যে কোনো বাগান করলাম, কাঠের গাছের বা ফল গাছের, যে সবগুলো গাছ মোটামুটি আকৃতির, হয়তো দু একটা কি হয়ে গেল, ছোট গাছগুলা ছোট হয়ে গেছে। সেরকম মানুষের ক্ষেত্রে হয়, তাই বলে মানুষকে ওটা দিলে সম্ভব না, লম্বা করা সম্ভব না। সেই সব গাছগুলোকে যদি আমরা জিবেরেলিন হরমোন প্রয়োগ করি, সেই গাছগুলো দেখা যাবে স্বাভাবিক গাছের থেকে কি অনেক লম্বা হয়ে গেছে। কাজে প্রথমে আমরা জানলাম কি, যে জিবেরেলিনের প্রভাবে গাছ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে আর ধানের বাকানি রোগ সৃষ্টি করে, ধানের বাকানি রোগ সৃষ্টি করে, কোষ বিভাজনে সহায়তা করে। কি করে? কোষ বিভাজনে। কারণ কোষ বিভাজন না হলে তো কি হবে? গাছের বা উদ্ভিদের বা কি হবে না, বৃদ্ধি ঘটবে না। আমরা চলো সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদের কি করে? কোষ সুপ্ত অবস্থা ভঙ্গনে এবং বার্ধক্য বিলম্বিত করে। ইথিলিন, আমাদের এই যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এবং ইথিলিনের মধ্যে তিনটা হরমোনই লিকুইড বা তরল। শুধুমাত্র ইথিলিন হচ্ছে গ্যাসীয়।
যা দ্বারা কি করা হয়, ফল পাকানো হয়। যেমন তোমার কলা, বিভিন্ন ধরনের ফল, যেটাকে আমরা সাধারণত ফরমালিন নামে অভিহিত করি, যা আমাদের স্বাস্থ্যের জন্য আসলে খুবই ক্ষতিকর একটা জিনিস। কাজে আমরা এখন 4টা হরমোন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো অভিকর্ষজ উপলব্ধি। তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে আমি একটা গাছ লাগানোর পর দেখা গেল কোনো একটা কারণে গাছের গোড়াটা হয়তো উপর দিকে চলে গেছে, আর নয়তো পত্রমুকুলটা নিচের দিকে চলে আসছে। কিন্তু দেখা যায় যে কোনো উপায়ে হোক সেই মূল কি করবে, তার মাটির দিকেই সে ধাবিত হবে। সে কি করে বুঝবে যে এই পাশে মাটি আছে? কারণ তার ভিতরে কি হয়, একটা পদার্থ অবশ্যই কি করে, কাজ করে। এবং এই যে মাটির দিকে আকর্ষণ ক্ষমতা, এটাকেই বলা হয় কি, অভিকর্ষজ উপলব্ধি। তারপর আমরা পড়বো বায়োলজিক্যাল ক্লক। তোমরা খেয়াল করবে সব সবজি ফল সারা বছর পাওয়া যায় না। কোনো কোনো ফল রয়েছে শুধুমাত্র গরমকালে পাওয়া যায়, কোনো কোনো ফল বা সবজি শীতকালে পাওয়া যায়, আবার কোনো কোনো ফল বা সবজি সারা বছর ব্যাপী পাওয়া যায়। এর কারণ হচ্ছে কোনো কোনো উদ্ভিদের দেখা যায় যে দিনে 8 থেকে 12 ঘন্টা আলো হলেই যথেষ্ট। যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলোকে আমরা বলবো ছোট দিনের উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ রয়েছে প্রায় 12 ঘন্টা থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন। যেমন তোমার আছে ঝিঙে। আর কোনো কোনো উদ্ভিদ আছে আলোর কোনো প্রভাবই লক্ষ্য করা যায় না। শীতকালেও যেরকম, গরমকালেও তদ্রুপ আমাদের ফল দিয়ে থাকে। তাকে আমরা বলবো কি, আলো নিরপেক্ষ উদ্ভিদ। এই যে ফুল ফোটা বা ফল উৎপাদনে উদ্ভিদের এই যে আলোর উপর নির্ভরশীলতা, বা এই যে একটা ছোট দিন বড় দিনের, এটাকেই বলা হয় বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। তারপর আছে ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি। ভার্নালাইজেশন হচ্ছে আমাদের দেশে কি হয়, প্রায় কি যখন বিশেষ করে আমাদের নিচু এলাকায় বন্যা চলে আসে, পানি চলে আসে, এর ফলে কি হয়, আমাদের প্রচুর ফসল নষ্ট হয়ে যায়। হয়তো দেখা গেল এই বন্যাটার যদি 15 থেকে 20 দিন পরে আসতো বা পানির ঢলটা, আমাদের প্রচুর কি হতো, ফসল আমরা রক্ষা করতে পারতাম। সেই লক্ষ্যে বিজ্ঞানীরা কি করলো, একটা জিনিস আবিষ্কার করলো যে ফসলগুলো জাতগুলো আমরা লাগাবো, দেখা গেল যে সেগুলোকে যদি আমরা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বীজগুলোকে কি করি, ঠান্ডায় আমরা রেখে তারপর বপন করি, আমাদের কি 10 থেকে 15 দিন আগেই ফসলগুলা কি হবে তোমার, আমরা ঘরে তুলতে পারবো। এই যে প্রক্রিয়াটা, যে তাপমাত্রার বা শৈত্য প্রবাহের মাধ্যমে বীজের এই বিকাশকে ত্বরান্বিত করা বা অঙ্কুরোদ্গম করা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ভার্নালাইজেশন। শেষ আমাদের যে টপিক, চলন। ছোটবেলায় আমরা উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য আমরা সবাই পড়েছি, যে উদ্ভিদ কি করতে পারে, চলাফেরা করতে পারে না, প্রাণী কি করতে পারে, চলাফেরা করতে পারে। আজকে আমরা জানবো উদ্ভিদও কি করতে পারে, চলাফেরা করতে পারে। এই চলনটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামগ্রিক চলন, আর একটা হচ্ছে বক্র চলন। তোমরা খেয়াল করবে যে ছোট ছোট স্পোর, রেণু বা ছোট ছোট শৈবাল, এগুলো কি দেখা যায় বৃষ্টির পানির ঢল বা অনেক সময় কি ছোট ছোট ফলগুলো পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। মানুষ কি এক জায়গায় নার্সারি থেকে একটা গাছ নিয়ে গেল, অন্য জায়গায় রোপণ করলো, এই গাছটা কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলো না। এই চলনটাকে আমরা বলবো সামগ্রিক চলন। আর বক্র চলন, আমরা যে কোনো গাছ
দেখা গেল আজকে কি গাছের পাতাটা এই জায়গায় আছে, কালকে দেখা যাবে কি এই পাতাটা এইখানে চলে গেছে। এই যে উদ্ভিদের একটা চলন, এটাকে আমরা বলবো কি বক্র চলন। আমার আজকের পড়ার যে বিষয়গুলো ছিল আমি আবার বলছি, হরমোন, অভিকর্ষ উপলব্ধি, বায়োলজিক্যাল ক্লক, ভার্নালাইজেশন এবং চলন। আশা করি তোমরা সকলেই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো। আর তোমাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। তোমাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।